আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে আর কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় মন্তব্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করার ঘোষণা দিলেন র্যাব মহাপরিচালক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র ও 10 দলীয় জোটের প্রত্যাহার বেশি। পোস্টাল ব্যালটে ভোট বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বললেন সিইসি। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করতে তারেক রহমানের আহ্বান। নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর আশ্বাস। আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের প্রতিশ্রুতি। পলিসি সামিটে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। রংপুরকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট টাইটান্স। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি দেখতে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যরা। ছিলেন সরকারের একাধিক উপদেষ্টাও। অধ্যাপক ইউনূস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে আওয়ামী লীগ শাসনামলে গুণ, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন, বিরোধী দলের উপর হামলা এবং 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ জাদুঘর সারা পৃথিবীতেই দৃষ্টান্ত। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। জীবন্ত একটা জিনিস করে এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখে সবাই জানতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই জাতিকে, বলেন প্রধান উপদেষ্টা। আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি, কতগুলো বাস্তব স্কাল্পচার অনুভব করার চেষ্টা করেছি সেদিন কিরকম ছিল, কি হয়েছিল। যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন, সর্বোচ্চটাও দেখি, সর্বনিম্নটাও দেখি। জুলাই স্মৃতি জাদুঘরের অভ্যুত্থানের ছবি, বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময়কার পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাবের ডিএডি মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। নিহত মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়াকে কুমিল্লার অলিপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিহাব খান, দিগন্তর রিপোর্ট।
সোমবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব অস্ত্র উদ্ধার অভিযানে গেলে 4 থেকে 500 সংঘবদ্ধ সন্ত্রাসী র্যাবের উপর হামলা চালায়। হামলায় র্যাবের ডিএমডি মোহাম্মদ মোতালেব হোসেন নিহত হন এবং র্যাবের 3 সদস্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি 2 জনকে রাখা হয়েছে জরুরি বিভাগে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের জানাজা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাবের মহাপরিচালক। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দেব। এর আগে র্যাবের কার্যালয়ের মাঠে নিহত ডিএমডি মোতালেবের জানাজার নামাজ হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে স্বতন্ত্র ও 10 দলীয় জোটের প্রার্থীর সংখ্যাই বেশি। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন বলে জানিয়েছেন ঢাকার 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দিন আহমদ চৌধুরী। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলেও জানান তিনি। রিপোর্ট রোকসানা আমিনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এদের মধ্যে 10 দলীয় জোটের প্রার্থী বেশি। জানিয়েছেন দলীয় সিদ্ধান্তেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা। ঢাকা 10 থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার নির্বাচন করবে, আর আমি কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর আসন থেকে জোটের প্রার্থী হিসেবে আমি প্রার্থিতা, সেখানে আমার বৈধতা আছে, সেখানে আমি নির্বাচন করব। সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম ঢাকা 18 আসন থেকে। এই আসন থেকে আমাদের দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমাদের দলীয় প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চরণের পরামর্শে আমি অত্র আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আজকে আসছি। 10 দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে ঢাকার 13টি আসনে ইতোমধ্যে মনিটরিং কমিটি করে দেওয়া হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর সাথে বৈঠক করেছেন তারা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে, বিশেষ করে ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রার্থীদের যে আচরণবিধির যে ধারা বিষয়গুলি আছে, কখনো কখনো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো জায়গায় ছিল, সেটা তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে অনেক জায়গায় ক্লিয়ার করে নিয়েছেন। তো সফার আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটাতে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট, এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করেননি। তো যে কারণে আমরা প্রত্যাশা করি যে সামনে আমরা একটা উৎসবমুখর নির্বাচন ইনশাল্লাহ করতে পারবো। 21শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশ্বের 122 দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। নির্বাচন কমিশনে পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সিইসি পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট এবং ভোটদান কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে কার কি সমস্যা, কি বুঝতে অসুবিধা, কি অভিযোগ ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কি সমস্যা সেসব বিষয়ে তথ্য দেন ইসি সচিব। এ সময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা তাদের দ্বিধা ও শঙ্কার কথা তুলে ধরেন। 25 তারিখের পরে দিন, তাহলে আমি এটা এই ভোটারকে আমি রিচ করব কিভাবে? আচ্ছা, আপনার পয়েন্ট নোটেড। আমরা ইটালিতে যারা আছেন তাদের এনআইডি যেন সহজে করে দেওয়া যায় সেই দরখাস্তও আমি রেখে যাচ্ছি। আলোচনা শেষে পোস্টাল ব্যালট নিয়ে সবাইকে ধৈর্যশীল হয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে, এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই। যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়া সহ সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি যথেষ্ট ভালো। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এই মাসের মধ্যে সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাবের 119তম সভা। তবে অন্তর্বর্তী সরকারের প্রথম সভা এটি। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে এক করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে। সভার বিস্তারিত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর চিফ অ্যাডভাইজার মিটিংয়ে আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাল্লাহ, এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটার ও প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনে বিশেষ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। 71,98,28,000 টাকা, 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো, সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসিটিভি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। আমরা আশা করছি যে জানুয়ারি 31 তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা। প্রেস উইং জানায়, নিকাবের সভায় গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ, কক্সবাজারের মাতার বাড়ি এবং নরসিংদী জেলার রায়পুরা নামে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। সাতক্ষীরাকে বি থেকে এ শ্রেণীর জেলায় উন্নীত করার প্রস্তাবও পাশ হয়েছে সভায়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্যই বিএনপি কাজ করতে চায় জানিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকের জন্য কৃষি কার্ড করা হবে। রাজধানীর কড়াইল বস্তিতে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে বস্তিবাসীর জন্য তিনি খেলার মাঠ, স্কুল ও বাসস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়ে বলেন, সাধারণ মানুষের জন্যই তার রাজনীতি। বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে।
আপনারা সবাই আমাদের চেয়ারম্যান রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে করাইলবাসী জড়ো হলেন বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায়। আয়োজনে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। মূল মঞ্চে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, আর সামনে হাজারো মানুষের ঢল। এ সময় করাইলবাসী বেগম জিয়ার দোয়া কামনা করে জানান ভবিষ্যতের প্রত্যাশা। আপনার 17 আসনের প্রার্থী, ইনশাআল্লাহ আমরা আপনাকে জীবন দিয়ে হলো আপনাকে জয়যুক্ত করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান করাইলবাসীকে আশ্বাস দেন ভবিষ্যৎ প্রজন্ম হবে বৈষম্যহীন, যারা আধুনিক শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পাবেন সমানভাবে। এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। তার আশ্বাস বাস্তবায়নে দাবি করেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বিএনপি মানুষের ভালোবাসায় রাষ্ট্রের দায়িত্ব পেলে শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্যই কাজ করবে বলে জানান তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলাম বদ্ধপরিকর উল্লেখ করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে। রাজধানীতে আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার করেন জামায়াত আমির। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামাত, তারই খসড়া তুলে ধরতে এই পলিসি সামিট। নারী, তরুণ ও বিভিন্ন সেক্টরের 12টি সেশন ও প্যানেলে আলোচনায় উঠে আসে জামাতের 5 বছরের কর্মপরিকল্পনা। ক্ষমতায় এলে 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, ষাটোর্ধ্ব ও 5 বছরের কম বয়সীদের বিনামূল্যে চিকিৎসা, সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে গর্ভবতী ও অনূর্ধ্ব 2 বছর বয়সী শিশুদের, শিক্ষার্থী ও বেকারদের সুদমুক্ত ঋণ প্রদান, বিশ্বের সবচেয়ে বড় নারী বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ প্রায় 31টি ভিশনের ঘোষণা আসে সামিটে। গভর্নমেন্টে কিংবা পার্লামেন্টে কোনো নারী নাই, তার মানে কি কোনো নারী বান্ধব আইন হবে না? Men are responsible, right? And women are also responsible. এখন ইয়াং জেনারেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো সম্ভব, ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার করা সম্ভব, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। সামিটের শুরুতে 40টিরও বেশি দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের সামনে বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক, আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা। আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না, ওইটাকে বিদায় করে দিতে হবে। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিত করার কথা জানান দলটির শীর্ষ নেতারা। Priority of Jamaat Islami and our commitment is that we'll make a corruption-free society and corruption-free government. With unity, honesty, and complement leadership, competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity, and shared prosperity. সামিটে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও অর্থনীতির পাশাপাশি উঠে আসে 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ না বাড়ানোর প্রতিশ্রুতি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ভাবনা জানতে চেয়েছেন তারা।
সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের প্রতি আগ্রহ রয়েছে দেশগুলোর। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক, ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন। উনি আসার পরে আমি তো বলছি যে ওনার 25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন মানে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনা দিন। ইলেকশন নিয়ে ওইভাবে কোনো স্পেসিফিক ডিটেইলড আলোচনা হয়নি। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে, এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। এবারে বিপিএল টি20। প্রথম দল হিসেবে বিপিএল-এর দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়েছে শেখ মেহেদীর দল। 134 রানের টার্গেটে খেলতে নেমে টপ অর্ডারের ধারাবাহিক পারফরমেন্সে ফাইনালের টিকিট কাটে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে এলিমিনেটর রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট টাইটান্সের কাছে 3 উইকেটে হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। আদিল আহমেদ শানের রিপোর্ট। শেষ ওভারে মেহেদী হাসানের ছক্কায় বিপিএল এর ফাইনালটা নিশ্চিত করে রাখে চট্টগ্রাম রয়্যালস। পরের বলে ডাবল স্ট্রাইক রোটেট করে আসরের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ জেতে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরের হোম অফ ক্রিকেটে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করে 133 রানেই গুটিয়ে যায় টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স। অথচ শুরুটা দুর্দান্ত ছিল নাথুন শান্তদের। সাহিবজাদা ফারহান 21 এবং তানজিদ তামিম 41 রান করলেও মিডল অর্ডারের 5 ব্যাটারি 2 অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। লোয়ার অর্ডারে সাকলাইনের ব্যাট থেকে আসে 32 রান। জবাবে ওপেনিংয়ে 64 রানের জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে চট্টগ্রাম। ওপেনার মিরাজ বেগ 45 এবং মোহাম্মদ নাইমের ব্যাট থেকে আসে 30 রান। শেষ দিকে 26 রানে 3 উইকেট হারালেও চট্টগ্রামের জয় আটকাতে পারেনি 16 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহী। টানা 2 হারের পর কোয়ালিফায়ার জিতেই শিরোপা নির্ধারণী মঞ্চে চট্টগ্রাম। অপরাজিত 19 রান এবং জোড়া উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের স্কিপার শেখ মেহেদী। হারার পরেও ফাইনালের সুযোগ রয়েছে রাজশাহীর। সেক্ষেত্রে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মেহেদী মিরাজের সিলেট টাইটান্সের বিপক্ষে জিততে হবে শান্ত মুশফিক মাহমুদুল্লাহদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প, বললেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। অগ্রাধিকার ভিত্তিক সামাজিক ইস্যুগুলোতে বিএনপির অবস্থান ও পলিসি কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের জন্য বিএনপির এই আয়োজনে তিনি জানান, ফ্যামিলি ও কৃষক কার্ডের পাশাপাশি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার দল বদ্ধপরিকর। এর আগে দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে ফখরুল বলেন, যাদের ভোট নেই তারাই জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। তিনি বলেন, নির্বাচন হলে দেখা যাবে কে কত ভোট পায়। জনগণ যাদের গ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে দেশ উদারপন্থীদের হাতে থাকবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে। নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজার অতি নিয়ন্ত্রিত। মুক্তবাজারের সুবিধা পেতে হলে নিয়ন্ত্রণে আরও উদার হয়ে ব্যবসা সহজীকরণ করে মানুষের আস্থা বাড়াতে হবে। রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার নিয়ে সম্মেলনে বক্তৃতায় একথা বলেন তিনি। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষা করে আছে নির্বাচনের জন্য। একটি জবাবদিহিমূলক সরকার আসলে তারা বিনিয়োগ নিয়ে আসবেন। সম্মেলনে অর্থনীতিবিদ ডক্টর এম এ রাজ্জাক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন সহ অন্যরা বক্তৃতা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। সাভারের রেডিও কলোনি মাঠে গণভোট 2026 এবং শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার সহ বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তনের জন্য 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ বেতারের বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ ও অন্যরা। জনগণ যেন পরিবর্তনের জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে, রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। বিকেলে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনে অপতথ্য নিয়ন্ত্রণে ও সিকিউরিটি নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে জানতে চেয়েছে সুইডিশ অ্যাম্বাসেডর। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী 25শে জানুয়ারি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করবে নির্বাচন কমিশন। 25শে জানুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর 35 জন সদস্য। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাতু 14, ডিআর কঙ্গো কন্টিনজেন্টের 62 জন সদস্যকে প্রতিস্থাপনের অংশ হিসেবে তারা যাত্রা করবেন। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী কন্টিনজেন্ট বানাতু 15-এর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সে সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। মনোযোগ দিয়ে কাজ করবেন। আমাদের যে দায়িত্ব অর্পিত হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যে কোনো ধরনের ওখানকার যারা ম্যানেজমেন্টে যারা আছে, লিডারশিপে আছে, ফোর্স কমান্ডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ডু। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, মেধা মানে কেবল অঙ্ক কষা বা বিজ্ঞানের জটিল সমস্যার সমাধান নয়, বরং মানুষের অন্তর্নিহিত সুপ্ত গুণের বিকাশ ঘটানোই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সারা দেশ থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষক এই শ্রেষ্ঠদের, তাই এই জিনিসগুলো এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাজ্যের সাবেক জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী স্যার এড ডেভির অভিযোগ, আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট বিতর্কে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতজানু পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেন। তার মতে, ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ স্টারমারের মাত্রাতিরিক্ত তোষামোদ এবং তাকে চ্যালেঞ্জ না করা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি। রিজভি নওয়াজের রিপোর্ট। We have to have it. They have to have this done. They can't protect it. Denmark, they're wonderful people. ইউরোপীয় 8 দেশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কে উত্তাপ ছড়ান লিবারেল ডেমোক্র্যাটস নেতা স্যার এড ডেভি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এই সাবেক মন্ত্রী বলেন, ট্রাম্প ন্যাটো ধ্বংস করার হুমকি দিয়েছেন। গ্রিনল্যান্ড দখল করতে না পেরে যুক্তরাজ্য ও 7 মিত্র দেশের ওপর অন্যায্য শুল্ক আরোপ করছেন। কোনো রকম হুমকি কিংবা উস্কানি ছাড়াই তিনি সার্বভৌম একটি দেশের ওপর আক্রমণের কথা বলছেন। President Trump is acting like an international gangster, threatening to trample over the sovereignty of an ally, threatening the end of NATO altogether. He is a bully. He thinks he can grab whatever he wants using force if necessary. And he is corrupt. The most corrupt president the United States has ever seen. গত 1 বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের কোপানল থেকে বাঁচতে কেবল তার প্রশংসা এবং তোষামোদি করেছেন বলে অভিযোগ করেন লন্ডনের কিংস্টন অ্যান্ড সার্ভিটন আসনের এই জনপ্রতিনিধি। Only a few months ago, Trump hailed the special relationship at Windsor Castle. Now, thanks to his actions, it is nearly in tatters. So how do we stop Trump's damaging trade war? For a year now, Madam Deputy Speaker, the Prime Minister has tried a policy of appeasing Trump, flattering him, fawning over him, refusing to stand up to him, because, he argued, otherwise Trump would hit us with damaging tariffs. Well, the Prime Minister has tested his approach to destruction. It has failed. রাজনীতি এবং জনসেবার জন্য 2016 সালে নাইট উপাধি পাওয়া নেতা স্যার এড ডেভি পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে কটাক্ষ করে জানতে চান কিভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে চান তিনি। ঘুষ দিয়ে নাকি ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে আরেকজন গুন্ডাকে পিছু হটতে বাধ্য করবেন। রিজভি নওয়াজ, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজনে দীর্ঘদিনের সহকর্মী আব্দুল লতিফ বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা বলেন, অবিচল নেতৃত্বের জন্য আব্দুল লতিফ বাচ্চু ছিলেন অনুসরণীয়। তার মত সত্যভাবে প্রকাশ করেছেন। এজন্য বাচ্চু ভাইকে ধন্যবাদ এবং বাচ্চু ভাইয়ের মৃত আত্মার প্রতি যেন আল্লাহ শান্তি দেয়। বাচ্চু ভাই ছিল একটা অলংকার, আমাদের সবার জন্য তিনি একটা আদর্শ রেখে গেছেন। এবারে কৃষি সংবাদ। আধুনিক কৃষি প্রযুক্তি ও জমির সর্বোচ্চ ব্যবহারের সমন্বিত খামার গড়ে তুলে সফল হয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার উদ্যোক্তা জহিরুল ইসলাম। চায়না সিডলেস 12 মাসি লেবু ও ড্রাগন ফলের বাগানের ফাঁকে ফাঁকে টমেটো চাষ করে ভালো ফলন পেয়েছেন তিনি। তার এই সাফল্য আশপাশের কৃষকদেরও অনুপ্রাণিত করছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়গোপালপুর গ্রামের কৃষক জহিরুল 35% জমিতে চায়না সিডলেস 12 মাসি লেবু ও ড্রাগন ফলের বাগানের মাঝে উন্নত জাতের টমেটো চাষ করেছেন। 10,000 টাকা ব্যয়ে টমেটো আবাদ করে ফলন পেয়েছেন ব্যাপক। 1,70,000 টাকার টমেটো বিক্রির আশা করছেন জহিরুল। সুন্দর টমেটো হয়েছে, আমার লেবু গাছও ঠিক আছে এবং আমি দামও খুব ভালো পেতেছি। কৃষিতে উন্নতি করতে হলে সমন্বিত খামার করতে হবে। এর রক্ষণাবেক্ষণ যদি আপনি ঠিক মতো করতে পারেন, কৃষি
অত্যন্ত একটা লাভজনক ফসল। এই টমেটো যেভাবে চাষ করছে এইভাবে তো ছোটবেলা দেখি নাই। আগে আমার বাইরে চাষ করছে এইভাবে, আগে এরকম টমেটো হয় নাই। এভাবে যদি করতে পারে তাহলে তো অনেক ফলন হইব, লাভ হইব। আমাদের এলাকায় অনেক আগে থেকে টমেটো হয়, এমন টমেটো কখনো দেখি নাই। আমরা লাগাইলেও এমন টমেটো হবে। একসাথে যে এখানে দেখলাম, একসাথে মনে হয় সুন্দর পরিচর্যার মাধ্যমে যে করছে, তাতে আমাদের কৃষক সমাজ অনেক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে দেশের সীমিত জমি থেকে সর্বোচ্চ উৎপাদন পেতে সমন্বিত কৃষি অত্যাবশ্যক। বাংলাদেশের কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। কৃষিকে লাভজনক করতে হলে সমন্বিত খামারের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, যাদের হাত ধরে কৃষি এগিয়ে যাবে। কৃষিকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নোয়াখালীর হাতিয়ার কমলা দিঘি, একপাশে সাগর আর অন্যদিকে নদী ও চারপাশে ম্যানগ্রোভ বনে হরিণ সহ বিভিন্ন প্রাণীর বিচরণ, যা মুগ্ধ করে পর্যটকদের। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে দিঘি এলাকায়। এলাকাটিকে পর্যটক বান্ধব গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। কমলার দিঘি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের সাগর পাড়ে একটি নয়নাভিরাম পর্যটন এলাকা। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করায় এখানকার প্রকৃতির রূপ বদলায় প্রতিনিয়ত। সৈকতের পাশেই রয়েছে বিশাল জলরাশি নিয়ে গড়ে ওঠা সেই কমলার দিঘি। দিঘির শান্ত পানি আর সাগরের গর্জন একসঙ্গে পর্যটকদের সামনে তুলে ধরে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। পর্যটন বাড়লেও সৈকতের বালি তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য। এক শ্রেণীর লোক বস্তা ভরে রাতে দিনে ভালোগুলা নিয়ে যাচ্ছে, দেখার এদেরকে বলার মতো এরকম কোনো লোক নাই। পানির বোতল, তারপর চিপসের প্যাকেট যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে, তাতে করে পরিবেশ নষ্ট হয়, আমাদের যে সৌন্দর্যটা নষ্ট হয়। জল, স্থল, আকাশ, তিনটা জিনিস যেখানে একসাথে মিশে যায় সেই জিনিসটাই দেখতে আসি। নদী ভাঙ্গি কমলার দিঘিতে বিলীন হয়ে যাচ্ছে। আমি আম্মুর সাথে ঘুরতে এসেছি কমলার দিঘিতে। এই দিঘিটি খুবই সুন্দর। আমাদের এই কমলার দিঘিটা অনেক সুন্দর, তো এখানে অনেকজন পর্যটক এলাকারা সবাই আসে, সবাই দেখতে আসে, অনেক সুন্দর। কমলার দিঘি পর্যটন কেন্দ্রকে আরো পরিকল্পিত ও আকর্ষণীয় করে তুলতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে সরকার, বলছেন সংশ্লিষ্টরা। যোগাযোগের যে মাধ্যম বা অবকাঠামোগত যে সমস্যা, এটাই সবচেয়ে বেশি প্রকট। তো এটা আমাদের এলজিডির মাধ্যমে এবং আরএসডির মাধ্যমে যেই রোডসগুলো আছে, যেগুলো এখন আপাতত খুবই খারাপ অবস্থা, সেগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে। কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। নৌ যোগাযোগ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে কমলার দিঘি পর্যটন শিল্পে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসাবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা পরিবেশবাদী। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। সার্টিফিকেশনটি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, আইসিটি অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ হেলাল উদ্দিন, কন্ট্রোল কেস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সুরেশ দাদলানি, কার্ড অপারেশন বিভাগের প্রধান অসীম কুমার রায় সহ অন্যরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যা করে পোড়ানোর মামলায় রায় যে কোনো দিন। রামপুরা বনশ্রীতে 28 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
জুলাই আন্দোলনে ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বিশ্বজিৎ রাজবংশী। মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম আন্দোলনের সময় বিজিবিতে কর্মরত ছিলেন। এদিকে আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে পুরানোর অভিযোগে মামলায় যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, জুলাই সনদ ২০২৫ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশবাসীর প্রতি জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, হ্যাঁ ভোট মানে ন্যায়, উন্নয়ন ও গণতান্ত্রিক ঐক্যের পক্ষে অবস্থান নেয়া। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জাতি কখনো পরাভূত হবে না বলেন মন্তব্য করেন তিনি। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। কারো অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রাম মহানগরীর ভাসমান হকার সমস্যা সমাধান ও খেটে খাওয়া মানুষের জীবিকা সুরক্ষায় আন্ডারগ্রাউন্ড মার্কেট গড়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এই পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা হয়েছে। সে সময় ছিলেন চীনের জয়েন্ট উইন এইচকে হোল্ডিংয়ের সিইও অ্যালেন সু, গুয়াংডং হাইটেক ইনভেস্টমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার ডক্টর এটিএম আবদুল্লাহ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন ও অন্যরা। এবারে খেলার খবর। ভারতে গিয়ে টাইগারদের টি-20 বিশ্বকাপে না খেলার ইস্যুতে অনড় অবস্থানের সরকার। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে খেলানো যাবে না বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের অতীত নজিরের উদাহরণ দেন তিনি। আদিল আহমেদ শানের রিপোর্ট। আইসিসির বেঁধে দেয়া ২১শে জানুয়ারির মধ্যে ভারতে বিশ্বকাপ খেলবে কিনা বাংলাদেশ তা জানানোর কথা ছিল বিসিবির। নির্ধারিত সময়ের একদিন আগেই সরকারের পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি বলেন, আইসিসি অযৌক্তিকভাবে বাংলাদেশকে ভারতে খেলাতে পারে না। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। রাজনৈতিক ইস্যুতে পাকিস্তানের মতো বিশ্বজয়ী দলের ভেন্যু পরিবর্তনের নজিরও তুলে ধরেন তিনি। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হবে এমন তথ্য সরকারের কাছে নেই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে আর কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় মন্তব্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করার ঘোষণা দিলেন র্যাব মহাপরিচারক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র ও 10 দলীয় জোটের প্রত্যাহার বেশি। পোস্টাল ব্যালটে ভোট বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বললেন সিইসি। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করতে তারেক রহমানের আহ্বান। নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর আশ্বাস। আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাতে ইসলামীর প্রতিশ্রুতি। পলিসি সামিটে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। রংপুরকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট টাইটান্স। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।